আমরা যারা বুড়ো হয়ে গেছি, মানে 90s যারা যৌবনে ছিলাম, তাদের আসলে এখন প্রধান কাজ হচ্ছে নানা রকম নস্টালজিয়ায় ভোগা, নানা রকম স্মৃতিকাতরতা করা, যে আমাদের ওয়াসিম আকরাম নাই, আমাদের শেনওয়ার নাই, আমাদের সচিন টেন্ডুলকার নাই, কেউই নাই, লারা নাই। তো এইটা ভাবি, আবার যখন একটু চোখ মেলে তাকাই, এই তরুণদের মতো করে একটু ভাবার চেষ্টা করি, তখন দেখি যে আমাদের চোখের সামনেও কিন্তু অনেক লিজেন্ড ঘুরে বেড়াচ্ছে। আজ থেকে 20-30 বছর পরে হয়তো এদের নিয়েই কাব্য হবে। তো আমরা বুড়োরা একটা জিনিস মিস করে যাচ্ছি, যে এই লিজেন্ডদের এই সময়ে বসে প্রশংসাটা করতে ভুল করে ফেলতেছি, অ্যাটলিস্ট আমি ভুল করে ফেলতেছি। এরকম একজন লিজেন্ডের নিয়ে কথা বলবো, অলরেডি থাম দেখে বুঝে ফেলছেন যে কার কথা বলবো। হ্যাঁ, জসপ্রীত বুমরা আমাদের এই সময়ের লিজেন্ড, এবং কারো কারো মতে নাসির হোসেন বা ওয়াসিম আকরামের মতে সে সর্বকালের সেরাদের তালিকায় হয়তো নাম লেখায় ফেলবে। সেটা ফেলুক আর নাই ফেলুক, এটা নিশ্চিন্তে বলা যায় যে মডার্ন যুগে বা পোস্ট মডার্ন যুগে সবচেয়ে কার্যকর ফাস্ট বোলারের নাম জসপ্রীত বুমরা। সেই বুমরাকে নিয়ে ছোট্ট একটু আলাপ করি আজকে। বুমরা কেন, এই যে আমি যেটাকে বললাম পোস্ট মডার্ন এরা, এই পোস্ট মডার্ন এরার সেরা বোলার, সেটা একটু শেষের দিকে বলবো, বিশেষজ্ঞদের মতামতটা বলবো, এবং ওর একটা দুর্দান্ত ফিজিক্যাল অ্যাবিলিটি আছে, যেটাকে অনেকে চাকিং বলে ভুল করেন। তো সেই জিনিসটা একটু বলবো। শুরুতে বুমরার একটু শুরুর গল্প বলি, একদম ড্রামাটিক একটা গল্প বলি। একটা মা, এই মা হচ্ছে একটা স্কুলের ভাইস প্রিন্সিপাল, স্বামী মারা গেছেন, ছেলের যখন বয়স 5 তখন, সেই থেকে সংগ্রাম করে একদিকে স্কুলে ক্লাস নেন, বিকালে টিউশনি করান, আর ছেলেটাকে বড় করানোর চেষ্টা করেন। সেই পুরো ব্যস্ত দিনের মধ্যে তার একমাত্র বিশ্রামের সময় হচ্ছে দুপুরে স্কুল থেকে এসে ছেলের খাওয়া দাওয়া করায় একটু ঘুম পড়া, একটা ওই যে যারে বলে ন্যাপ নেওয়া। কিন্তু সমস্যাটা হচ্ছে এই টাইমটাও নষ্ট হয়ে যায়। ছেলে ওই মেঝের উপরে দুম দুম করে ক্রিকেট বল দিয়ে বল করে, ওই ঠিক দুপুরবেলায় কোত্থেকে একটা ক্রিকেট বল ম্যানেজ করছে, সে দুমদুম করে বল করে, ফলে ভদ্রমহিলার আর ঘুম হয় না। ওই ভদ্রমহিলা একদিন ছেলেকে ডেকে বললেন যে তোমার এই ক্রিকেট বল আমি ফেলে দেবো, যদি না তুমি আমার কথা শোনো। সেটা হচ্ছে তুমি বল করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি এই মেঝেতে বল করবা, দেয়াল টার্গেট করে বল করবা, কিন্তু আমার ঘুমের মধ্যে যদি আমি একবারও আর এই শব্দ শুনি বলের, তাহলে তোমার এই বল আমি ফেলে দেবো, আর একদম ক্রিকেট খেলা বন্ধ। ছেলেটা তখন কি করবে বুঝতে পারে না। তারপরে সে কি করলো, ঘরের দরজায় একটা পাপোশ ছিল, আমরা যেটাকে পাপোশ বলি, ছোট কার্পেট, ওইটাকে এনে দেয়ালের সামনে দাঁড় করালো। দাঁড় করায় সে দেখলো যে এখান থেকে যদি রুমের আরেক প্রান্ত থেকে যদি সে বল করে এবং প্রচণ্ড স্পিডেও ওইটার উপরে বল ফেলে, তাহলে মা শব্দ টের পাবে না। এখন তার কাজ হলো হচ্ছে ওই কার্পেটের উপরে ছোট্ট একটা বৃত্ত আঁকা, এবং ওই বৃত্তের উপরে বল ফেলে নির্দিষ্ট পরিমাণে বাউন্স করায় দেয়ালে টাক খাওয়ানো, এবং দেয়ালে যে জায়গায় টাক খাবে ওই জায়গায় সে একটা কাগজ আটকায় দিল, যাতে দেয়ালের ওই জায়গাটায় টাক খেলে আর শব্দ মার কানে না যায়। এভাবে মা শান্তিতে ঘুমাতে লাগলো, ছেলে শান্তিতে বল করতে লাগলো। কিন্তু আমরা কেউ বুঝতেও পারলাম না যে এই গল্পটার মধ্যেই লুকায় আছে যে পৃথিবীর সবচেয়ে কার্যকর একটা পেস বোলিং ট্রেনিংয়ের ব্যাপার, যে খুব নির্দিষ্ট জায়গায় একটা বল করতে হবে, নির্দিষ্ট পেসে বল করতে হবে, নির্দিষ্ট উচ্চতায় বলটারে পাঠাইতে হবে, তাহলেই কেবলমাত্র তার বল করা চলবে, নতুবা মা ঘুম থেকে জেগে যাবে। এই করতে গিয়ে এখন পৃথিবীর সবচেয়ে অ্যাকুরেট বোলারটা তৈরি হয়ে গেল নিজেদের ড্রয়িং রুমে এভাবে বল করতে করতে। বুমরা এই উপমহাদেশের 8-10টা ক্রিকেটারের মতো তারও ছোটোবেলার গল্প, ওই দারিদ্র্যের সঙ্গে লড়াই করার গল্প। হয়তো এতটা দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হতো না যদি ওর বাবা বেঁচে থাকতেন, কিন্তু ওর যখন মাত্র 5 বছর বয়স, তখন ওর বাবা হচ্ছে হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়ে মারা যান। এরপরে ওর মা প্রচণ্ড সংগ্রাম করে ছেলেটাকে মানুষ করছেন, এবং আগের গল্পটা যেমনই বলি না কেন, ওর মা খুব সাপোর্টও করছেন ছেলের এই ক্রিকেটার হওয়ার জন্য। সেজন্য যেটা করছেন যে ছেলেকে উনি নির্মাণ স্কুল বলে একটা স্কুলে, অনেকের হয়তো নির্মাণ স্কুল বললে বাংলাদেশের নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের কথা মনে পড়বে, আমার তাই মনে পড়ছিল, কিন্তু ওটা একটা আলাদা স্কুলের নাম পাঞ্জাবের। তো ওই স্কুলে ওর মা শিক্ষকতা করতেন, এবং ওই স্কুলের দলের হয়ে আসলে বুমরার খেলার শুরু। তো সেইটা করতে গিয়ে বুমরাকে অনেক কষ্ট করতে হয়েছে। বাকিরা যখন রোজ নতুন নতুন ফ্রেশ জার্সি পরে খেলায় আসতো, ওর একটা জার্সি ছিল, একটা টি শার্ট ছিল, অ্যাকচুয়ালি জার্সিও ছিল না। ওইটা প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফিরে নিজে ধুয়ে কেচে শুকায় দিত, রাতে ওইটা শুকাতো, তারপর স্কুল থেকে ফিরে ওইটা পরে আবার প্র্যাকটিসে যেত। এক জোড়া জুতো ছিল ছিঁড়ে, পায়ের বুড়ো আঙুল বের হয়ে আসছিল, তারপরেও সেই জুতো জোড়া পরেই দিনের পর দিন প্র্যাকটিস করছে, ক্রিকেট খেলছে। খুব বেশি সাপোর্ট ফ্যামিলি থেকে পায় নাই। এই অস্ট্রেলিয়া সফরে বুমরা প্রথম টেস্টে ক্যাপ্টেন ছিলেন, এমনিতে তো ভাইস ক্যাপ্টেন টিমের। তো ওই ক্যাপ্টেন হিসাবে যখন প্রেস কনফারেন্সে আসছেন, কেউ একজন জিজ্ঞেস করছে যে একজন মিডিয়াম পেসার হিসাবে দলের নেতৃত্ব দিতে কেমন লাগে। তো সম্ভবত ওই ভদ্রলোক ইন্ডিয়ান ছিলেন, ফলে ও হিন্দিতে অ্যান্সার করছে যে ভাই, আমি তো মাঝে মাঝে 150-এও বল করি, আমার মিডিয়াম পেসার না বলে অ্যাটলিস্ট ফাস্ট বোলার বলো।
তো এই যে আকুতি, সেই আকুতিটা লুকায় আছে আসলে ওর ছোটবেলায়। ও ছোটবেলায় খুব জোরে বল করতো, খুব জোরে বল করতো। ওই যে বললাম কন্ট্রোলের উপরে মারাত্মক একটা দক্ষতা আসছিল, যে বলকে ঠিক কোথায় পিচ করাবে, কতটুকু বাউন্স করাবে, কতটুকু মুভ করাবে, এটা তার একদম ছোটবেলা থেকে ছিল। সঙ্গে দুর্দান্ত পেস ছিল। কিন্তু মুশকিল হচ্ছে ওর যে অ্যাকশনটা, এই অ্যাকশনের কারণে ও ধারাবাহিকভাবে 150+ বল করে যেতে পারে না। ফলে ওকে ওই 135 টু 145-এর ভেতরে ঘোরাঘুরি করতে হয়। তারপরে ওই যে মানে অসাধারণ নিয়ন্ত্রণ, অসাধারণ মুভমেন্ট, দুর্দান্ত ইয়র্কার, দারুণ কাটার, সব মিলায় বুমরা একটা প্যাকেজ হয়ে উঠল, বোলিং প্যাকেজ। এই প্যাকেজটা ঘরোয়া ক্রিকেটে খুব দ্রুত চোখে পড়লো। ফার্স্ট ক্লাস খেলা শুরু করলো, রঞ্জি অন্যান্য টুর্নামেন্ট খেলতো। তবে ওকে মূলত যে ন্যাশনাল ওয়াইড পরিচিত করা, সেই কাজটা করলো হচ্ছে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দেখতে গেছিলেন তখনকার মুম্বাইয়ের যে কোচ জন রাইট, আগে ইন্ডিয়া জাতীয় দলের কোচ ছিলেন, উনি স্কাউটদের সঙ্গে উনি নিজেই ওভারে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টের সবটা ম্যাচ দেখছিলেন। তো ওই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ছিল বুমরা। সে পেস বোলিংয়ে দলকে সম্ভবত তার দলকে চ্যাম্পিয়নও করছিল। যাই হোক, চ্যাম্পিয়ন করুক বা না করুক, জন রাইট একদম মুগ্ধ হয়ে গেছিলেন। পরে রাইট এনে ওকে ওই চুক্তিতে মুম্বাইতে জয়েন করান। সেই থেকে সে মুম্বাইতেই আছে, মুম্বাইয়ের হয়ে 5টা শিরোপা জিতছে, মুম্বাইয়ের মানে সিম্বলে পরিণত হয়েছে। এবং মুম্বাইয়ের একটা অসাধারণ ব্যাপার হচ্ছে, মুম্বাই কিন্তু লাসিথ মালিঙ্গার পরে হচ্ছে জসপ্রীত বুমরা ওদের সর্বোচ্চ উইকেট শিকারী। দেখবেন যে মালিঙ্গা এবং বুমরা দুইজনই কিন্তু ইউনিক অ্যাকশানের বোলার, মানে ওরা একটু আনকমন অ্যাকশানের বোলারদের মনে হয় একটা মাতৃভূমির মতো জায়গা। আইপিএলের প্রথম সিজনেই আসলে ও প্রুভ করে দেয় যে কেন ওকে আমরা পোস্ট মডার্ন গ্রেড বলতেছি। সেটা কারণ হচ্ছে যে এই পোস্ট মডার্ন যুগে এই যুগটার সবচেয়ে বড় সিম্বলিক জিনিস তো টি-20। যে আপনি টি-20তে, টেস্টে, ওয়ানডেতে তো ভালো করতেই হবে আপনাকে, কিন্তু টি-20 বিশেষ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেট, এইখানে আপনার সেটার আবার ইন্ডিয়ান ভার্সন আইপিএল যখন খেলতেছেন, তখন আপনার খুব বড় চ্যালেঞ্জ, যেখানে প্রতিনিয়ত হচ্ছে 220, 280, 290 স্কোর হচ্ছে। সেখানে আপনার খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে পেস বোলার হিসেবে নিজেকে সারভাইভ করানো। মানে টি-20তে বোলারদের প্রথম চ্যালেঞ্জটা হয়, প্রথম কাজটা হয় হচ্ছে, বাবা তুমি পিঠ বাঁচাও। সেই পিঠ বাঁচানোর পাশাপাশি যত উইকেট নিতে পারো সেটা বোনাস। সে পিঠ বাঁচানোর কাজটা একটা পেস বোলার সে কেমনে করবে, এই জিনিসটা দিয়েই আসলে এই যুগে লিজেন্ড নির্ধারিত হয়। সেই কাজটা বুমরার চেয়ে ভালো এই যুগে সম্ভবত কেউ করতে পারে না। সেই প্রথম আইপিএল থেকে এবারের বিশ্বকাপ জয় এ পর্যন্ত বুমরা বোঝায় দিচ্ছে যে সে আসলে সত্যিই আধুনিক গ্রেট। একটা টি-20 ক্রিকেটে আপনি কতটা কন্ট্রোল বল করতেছেন, লেন্থ কেমন রাখতেছেন যাতে ব্যাটসম্যান খুব একটা নাগালে না পায়, মুভমেন্টের উপরে আবার কন্ট্রোল থাকতেছে কিনা, অতিরিক্ত মুভমেন্ট করাইলে আপনি টি-20তে রান খরচ করে ফেলবেন, মানে সব কিছু খুব কন্ট্রোলড হইতে হবে। মানে চরম হিসাবে কিন্তু চরম আগ্রাসী হইতে হবে আপনাকে। এই করলেই আপনি শুধু এই যুগে গ্রেট হইতে পারবেন। সেই জিনিসটা বুমরা করে দেখাচ্ছে। ওই সময় থেকে শুরু করে এই 24 সালে এসে সে দলকে বিশ্বকাপ জিতাইছে, টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে। এবং টি-20তে তার ইকোনমি হচ্ছে 6-এর নিচে, ও ওভারঅল টি-20তে, আর শুধু টি-20 ইন্টারন্যাশনালেও 6-এর খুব কাছাকাছি। ফলে বুঝতেই পারতেছেন যে পোস্টমর্টম গ্রেড হওয়ার সব উপকরণ তার হাতে মজুদ। তার মানে কি সে ক্লাসিক গ্রেডদের কাতারে পড়বে না? অবশ্যই পড়বে। আপনি দেখবেন টেস্টেও সে অসাধারণ বোলার। টেস্টের ইকোনমি দিয়ে তো কিছু বোঝা যায় না, তারপরেও টেস্টের ইকোনমি তার 3-এর অনেক নিচে। অ্যাভারেজ অ্যাভারেজ দেখেন টেস্টে সম্ভবত 20 সামথিং, ওয়ানডেতেও 20 সামথিং, আর টি-20তে অ্যাভারেজ বোধহয় 17। মানে এই ছেলেকে আপনি কিভাবে রিফিউজ করবেন? সে যেখানে যখন যাচ্ছে, যে ফরম্যাটে খেলতেছে, পৃথিবীর প্রথম বোলার যে আইসিসি র্যাঙ্কিংয়ের 3 ফরম্যাটে, টেস্ট, ওয়ানডে, টি-20, তিনটারই 1 নাম্বার হয়েছে প্রথম, এবং এখন পর্যন্ত মনে হয় একমাত্র বোলার, এখনও 1 নাম্বার বোলার সে। ফলে তার গ্রেটনেস নিয়ে কোনো সন্দেহ নাই। একটা জিনিস যে শুরুতেই যেটা একটু বলছিলাম, যে বুমরার স্পেশালিটিটা কী, কেন সে ইউনিক, এই জিনিসটা বুঝতে গেলে আসলে তার ফিজিক্যাল ইয়েটা আপনার একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে এটাকে মেডিকেল ভাষায় বা বায়োমেকানিক্সদের ভাষায় বলে হাইপার এক্সটেন্সিভ এলবো। মানে এই যে কনুইটা আমাদের কনুই দেখবেন এই যে শুধুমাত্র সোজা হয়, একদম সোজা হয়, কিন্তু যাদের হাইপার এক্সটেন্সিভ এলবো থাকে, যেমন শোয়েব আক্তারের ছিল, শোয়েব আক্তারেরও এটার জন্য অনেক সাফার করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। তাদের হয় কি, হাতটা একদম পেছন দিকেও অনেকটা বাঁকায় যায়। তো আপনি যখন এই সোজা থেকে বল ছোড়েন, তখন আপনি বাঁকা না করে ভয়াবহ পেস জেনারেট করতে পারেন না মুহূর্তের মধ্যে। এইটা আপনাকে বিপদে ফেলে। কিন্তু স্রোসটা যদি আপনাকে হাইপার এক্সটেন্সিভ এলবো দিয়ে পাঠান, মানে আপনার হাতটা অটোমেটিক উল্টা দিকে বাঁকা হয়ে যায়। উল্টা দিকে ধরেন 10 ডিগ্রি, 10 ডিগ্রি না, 4-5 ডিগ্রি বাঁকা হয় ইয়ের ক্ষেত্রে, বুমরার ক্ষেত্রে। তাতে আপনি হাত সোজা রেখেই অনেকটা জার্ক করার সুযোগ পান। এটা হচ্ছে একদম বেসিক একটা ব্যাপার। এখন বুমরা তো মারাত্মক পেস জেনারেট করে না,
সে যেটুকু করে শোল্ডার দিয়ে করে এবং ওই হাইপার এক্সটেন্সিভ এলবোর সুবিধা নিয়ে করে, কিন্তু হাইপার এক্সটেন্সিভ এলবো তাকে অন্য দুটো সুবিধা দেয়। এক হচ্ছে তার রিলিজ পয়েন্ট অন্যদের চেয়ে বেশ খানিকটা দূরে থাকে। এই জায়গাতে সে একটা ইলুশন ক্রিয়েট করে। যখন ব্যাটসম্যান খেলে ঠিক বুঝতে পারে না যে বলের পিচটা কোথায় হবে, রিলিজ পয়েন্টে তো আসলে ব্যাটসম্যানের বোলারকে রিড করার আলটিমেট জায়গা, যে রিলিজ পয়েন্ট থেকে সে বুঝবে যে এটা স্লোয়ার হচ্ছে না কাটার হচ্ছে না কি হচ্ছে, এটা রিড করে হচ্ছে ব্যাটসম্যান রিলিজ পয়েন্ট ডেলিভারি মোমেন্টটা দেখে। ওইটাতেই একটা ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। সে যেহেতু বেশ দূর থেকে বলটা রিলিজ করে দিচ্ছে, হাইপার এক্সটেন্সিভ এলবো ওই যে বললাম আগেই অন্যদের চেয়ে হাত পিছনে চলে যাচ্ছে, একটা এআরএ ইলুশন তৈরি হচ্ছে। এটা একটা প্রধান সমস্যা। দ্বিতীয় যে ব্যাটসম্যানের জন্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওর রান আপটা দেখবেন। ওর রান আপটা হচ্ছে শুরুতে একটু জগিং করে, তারপরে 10 কি 12টা স্টেপ জোরে ফেলে এসে ডেলিভারি দেয়। এটার ফলে ব্যাটসম্যানের ওই পেসটা জাজ করতেও সমস্যা হয় এবং ও সেই একই পেসে কিন্তু কাটার করে। আমাদের মুস্তাফিজকে যদি আপনি কাটারের একটা বিবেচনায় নেন, তাহলে মুস্তাফিজ সাধারণত যেটা করে একই অ্যাকশানে অনেক বেশি পেস ভেরিয়েশন করে কাটার করে। মানে যখন নর্মাল ডেলিভারিটা করে তখন দেখা যায় যে 139 138 এরকম পেসে করে, আর যখন কাটার মারে তখন 125-এ নেমে আসে। কিন্তু বুমরার বিশেষত হচ্ছে বুমরা একই পেসে 138 পেসেই সে কাটার মারতে পারে। এইটা আবার আরেকটা বিভ্রান্তিকর ব্যাপার। এবং মূলত ওই যে হাইপার এক্সটেন্সিভ এলবো তাকে এই সুবিধাগুলো দেয়। এটা নিয়ে ডেনিস লিলির অসাধারণ একটা কথা আছে যে ওর এই ছোট্ট রান আপ, শুরুতে জগিং করা, তারপরে হাইপার এক্সটেন্সিভ এলবো, এই সব কিছু দেখে আমার মনে হয় জেফ থমসনের পরে সবচেয়ে নারকীয় বোলার। হ্যাঁ, শুরুতে তাই ছিল, ওরকম নারকীয় বোলারই ছিল। সে ওই মোমেন্টে ওই শর্ট রান আপে ভয়াবহ পেসে বল করতে পারত। কিন্তু এটার একটা বড় সমস্যা আছে, এটা নিয়ে অনেক বিশেষজ্ঞরা বলছেন যে বুমরার এই হাইপার এক্সটেন্সিভ এলবো, শর্ট রান আপ এবং একটু সিলিং অ্যাকশন, এগুলো মিলায় সে খুব ইনজুরি ঝুঁকিতে আছে। কারণ এই ধরনের আপনি যখন এই জায়গা থেকে প্রেস জেনারেট করবেন এবং এই হাতের বাঁকের সুবিধা নিয়ে, তখন আসলে আপনি আপনার দেহের উপর অত্যাচার করবেন। আপনি যখন ফুল রান আপে বল করবেন, লম্বা রান আপে বল করবেন, স্মুথ অ্যাকশানে বল করবেন, তখন দেহের সব জায়গায় প্রেশারটা ছড়ায় পড়বে। এটা বায়োমেকানিকরা আরেকটু ভালো বুঝায় বলতে পারবে। আমার ধারণা সামির দু একটা কন্টেন্টে আপনারা আরেকটু বেটার বুঝতে পারবেন। আমি সংক্ষেপে আর কি একটু সরল করে বলতেছি যে ওইটা হচ্ছে সেফ অ্যাকশান, কিন্তু বুমরা যে অ্যাকশানে করে ইটস নট সেফ। ফলে বুমরার ক্যারিয়ারটার প্রধান শত্রুও আসলে এই জিনিসটা। সে যেমন সবচেয়ে বেশি সুবিধা পায় এটার কারণে, তার ক্যারিয়ারটাও কিন্তু এই কারণে সবচেয়ে বেশি ধাক্কা গেছে। সে তার গোল্ডেন টাইমগুলোতে বেশ কয়টা বড় বড় সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকছে। কখনো টেস্ট মিস করছে অনেকগুলো, কখনো বড় বড় টুর্নামেন্ট মিস করছে। তাকে ইনজুরির কারণে শেষ পর্যন্ত পেসে প্রচুর আপোষ করতে হয়েছে। সে এখন আর ওই সাংবাদিক যেটা বলছেন আসলেই তাই, সে এখন মিডিয়াম পেসার হয়ে গেছে, এখন আর সে ফাস্ট বোলার নাই। এইগুলো তার ক্ষতি করছে। তারপরেও বুমরা কিন্তু তার গ্রেটনেস ধরে রাখছে। ওই যে ছোট পেস, ওই ছোট পেসে দারুণ কন্ট্রোল মুভমেন্ট এবং কাটার দিয়ে সে কিন্তু সঙ্গে দুর্দান্ত সুইং আছে, বোথ ওয়ে সুইং। সে কিন্তু ওই যে যেটা বললাম গ্রেটদের কাতারে নাম লেখায় ফেলছে। মানে সেই 2019 সালে শচীন টেন্ডুলকার একটা কথা বলছিলেন যে হয়তো আমরা কেউ খেয়াল করতেছি না যে সবাই শুধু ব্যাটিং গ্রেটদের নিয়ে আলোচনায় ব্যস্ত, কিন্তু আমাদের চোখের সামনে কীভাবে গোপনে গোপনে একটা বাচ্চা গ্রেট হয়ে উঠতেছে এটা আমরা খেয়াল করতেছি না। সবচেয়ে ইন্টারেস্টিং এই কথাটা আরও ইলাবোরেট করে বলছেন নাসির হোসেন। একেবারে এই 2024 সালে নাসির হোসেন এটা বলতেছিলেন যে পৃথিবীর একটা সমস্যা হচ্ছে, পৃথিবী গ্রেট খোঁজে শুধু বিরাট কোহলি, টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানদের মধ্যে বা ব্রায়ান লারার মতো ব্যাটসম্যানদের মধ্যে। খুব দুঃখজনকভাবে পৃথিবী ওয়াসিম আকরামদের মধ্যে গ্রেট খোঁজে না। তাই যদি খুঁজতো তাহলে সবচেয়ে বেশি কথা এই যুগে হতো হচ্ছে জসপ্রীত বুমরারে নিয়ে। তো আমরা সবচেয়ে বেশি কথা বলি নাই, সেটা তো একটা ভুল করছি। যাই হোক, সেই জায়গা থেকে একটু ভুলে সংশোধন করলাম। বুমরার জন্য শ্রদ্ধা রইল। আশা করি তিনি তার ফিজিক্যাল কন্ডিশন একটু হইলেও খেয়াল রাখবেন, কারণ বয়স এখনও বেশ আছে। হয়তো ওয়াসিম আকরামের মতো লিজেন্ড বা শেন ওয়ার্নের মতো উইকেট টেকার হয়ে রিটায়ার করার সুযোগ আর তার নাই। অ্যাটলিস্ট এই সময়ের একজন গ্রেট হিসাবে তো আমরা তাকে মনে রাখবো। সেই কাজটা তিনি যেন করে যেতে পারেন, তার জন্য শুভকামনা। এবং মানে আমরা আপনাকে ফাস্ট বোলার হিসাবে মনে রাখবো, মোটেই মিডিয়াম পেসার বলবো না। সবার জন্য শুভকামনা।